অবৈধভাবে এমপি হওয়া যায়, রাষ্ট্রের মালিকের প্রতিনিধিত্ব হওয়া যায়, মন্ত্রী হওয়া যায়। যে লোকটা আমাকে পিটাইছে সে বাণিজ্য প্রতিমন্ত্রী, তার বাবা একটা মাফিয়া ছিল। সেই দেশে কেন তারা ছাড়বে বলেন তো দেখি? মানে মুসলমানদের বিরুদ্ধে অমিত শাহ থেকে আরম্ভ করে একদম ব্যঙ্গভাবে কথা বলে সেখানে একটা নির্বাচন, তাদের আশীর্বাদ পুষ্ট একটা সরকার, ভারতের আশীর্বাদ বলবো না, মোদী সরকারের আশীর্বাদ পুষ্ট একটা সরকার। তারা তো এখানে ওই হিন্দু মুসলমান এত দূরত্ব নাই, এইখানে ক্ষমতাটা নিয়ে ক্ষমতাটাকে মিস ইউজ করতে 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 এটাকে এমন পর্যায়ে নিয়ে গেছে, এটা সম্পূর্ণ একটা গোলাপানির শিকার। যে সে একটা বালুম হল ঘোষণা করছে, আইনকে তোয়াক্কাই করে না। সে দেশে একটা পলিটিক্যাল দল, যে দলের ভোট লাগে না, বিনা ভোটে নির্বাচিত, রাতের ভোট দিয়ে নির্বাচিত হয় এবং যারে খুশি তারে ঘোষণা দিয়ে সরকার গঠন করে, সেই দলে তো এইরকম বিশৃঙ্খলা, এটাই তো স্বাভাবিক। এই পরিস্থিতিতে গেল যেখানে সমস্ত কিছু তাদের, কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই, দায়বদ্ধতা নাই। এখন যখন সমস্ত কিছু তাদের, তখন কেন আমি ভাগ নিব না এটা বলেন? আমি এমপি হয়েছি, আমি এমপি বারংবার হব, কারণ আমাকে এমপি হইতে জনগণের ভোট লাগে না। আমার এমপি হইতে গেলে টাকা লাগে, মনোনয়ন টাকা দিব, মনোনয়ন দিবে বাই হুক আর ক্রুক, যেভাবে ডেবি ক্যান্ডিডেট সাথে দিন শেষে আমাকে নির্বাচিত ঘোষণা করা হবে। এই যে একটা সুযোগ, এটা বেচতে গেলেও পাওয়া যাবে না, কারণ আপনাকে এত স্বাধীনতা দিবে না। যেমন সাপোজ ধরেন আমি ক্যান্ডিডেট ছিলাম, আমি কিন্তু ডেমি ক্যান্ডিডেট ছিলাম, ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট ছিলাম। তারা ডেমি ক্যান্ডিডেটকে দিল, সারা পেপার পত্রিকা মিডিয়া ইলেকট্রনিক সবকিছু দেখা গেল যে বাংলাদেশে ম্যাক্সিমাম ডেমি ক্যান্ডিডেটরা জয়লাভ করতেছে। কিন্তু আমি ইলেকশনের মধ্যে কি দেখলাম, 18 রাত্রে ইলেকশন হলো, 24 দিনে ইলেকশন হলো, কিন্তু ওনারা যারা চাইলেন সেই হয়ে গেল। আপনি লক্ষ্য করেছেন গতকালকে সমস্ত পেপারে একটি বার্নিং নিউজ ছিল, ব্রেকিং নিউজ ছিল, এবং আজকে পেপার এসেছে। সেই বিখ্যাত লোক আপনাদের সামনে উপস্থিত, সৈয়দ মামুন হবু, যে মামলাটা করেছে ঝিনাইদহ 1, সে ঝিনাইদহ 1-এ সেখানে আব্দুল হাই সাহেব নির্বাচিত হয়েছিলেন। সেইখানে ঘটনাটা কি করেছিল, 4:30টার সময় রিটার্নিং অফিসার ডিক্লেয়ার দিল 49% ভোট হয়ে গেছে। সেখানে 80,000 ভোট নজরুল ইসলাম সাহেব পেলেন। কিছুক্ষণ পরেই ওখানে ঘোষণা হলো ভোট হয়ে গেছে 58%, এবং ওই 59 থেকে 58% টোটাল ভোটটাই হাই সাহেবকে দিয়ে নির্বাচিত করা হলো। উনি হাইকোর্টে মামলা করলেন, তো ওই মামলায় গ্যাজেট স্টে দিল, ওটা আবার অ্যাপিলেট ডিভিশন থেকে স্টে হলো। তারপরে কি অত্যন্ত স্যাডেস্ট নিউজ যে ওই আব্দুল হাই সাহেব মারা গেলেন। এখন বাধ্যতা কনস্টিটিউশনের আলোকে ওইখানে ইলেকশনের শিডিউল ঘোষণা করছে, আজকে ছিল লাস্ট ডে। তো আমার সৌভাগ্য হয়েছে যে সৈয়দ মামুন সাহেবের সাথে আমি এই কেসটাকে অ্যাসিস্ট করতে পেরেছি। তো উনি কোর্টকে একটা জিনিসই বললো, যে একটা জিনিস বলার পরে একটা গল্প বললো, সে কি, এটা মামুন ভাই শব্দ সুন্দর হবে, যে ই হিলের ব্যাপারটা, এই শব্দটা আমরা খুব ভালোভাবে উচ্চারণ করতে পারি না, কোর্টকে বোঝালো সেই কি মামুন ভাই ওটা কি বলছিলেন, একিলিসিস হিল, একিলিসিস হিলের গল্পটা বলে তো কাউকে স্টে নিলেন। এখন কোর্টকে যেখানেও আমরা বিচার আদালতে গেলাম, বোঝাতে সক্ষম হলাম যে আমি তো নির্বাচিত হয়েছি, দ্যাট ইজ দ্য রেসা, দিস ইজ দ্য একিলিসিস হিল, দিস ইজ দ্য পয়েন্ট অফ দ্য কেস, উনি স্টে দিলেন। এখন আমাদের কথা, আপনি যে কোশ্চেনটা করেছেন, যেখানে অবৈধভাবে এমপি হওয়া যায়, রাষ্ট্রের মালিকের প্রতিনিধিত্ব হওয়া যায়, মন্ত্রী হওয়া যায়, যে লোকটা আমাকে পিটাইছে সে বাণিজ্য প্রতিমন্ত্রী, তার বাবা একটা মাফিয়া ছিল। সেই দেশে কেন তারা ছাড়বে বলেন তো দেখি? আর কেন তারা ছাড়বে না যে আমরা যারা সাধারণ করবি, এখন তো ভাগবাটারের ব্যাপার। এই যে বলে না যে বাঙালি পাইলে আলকাতরা লঙ্গিতে নেয়, লঙ্গি নষ্ট হবে এটা বিষয় না, পাইসি মাংনা নিব। এখন বর্তমান সিচুয়েশন হচ্ছে যে ইলেকশনে দাঁড়াইলেই সে নির্বাচিত, যদি সরকার দলের আশীর্বাদ থাকে। আর সেক্ষেত্রে আমি দলের এমপি, আমি দলের মন্ত্রী, আমার বউ কেন এমপি হবে না? আপনি মুন্সিগঞ্জের এই চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যান, আমি রেসপেক্ট করি, 7 মার্চে বঙ্গবন্ধুর সাথে ছিলেন, উনি জেলা পরিষদের চেয়ারম্যান, ওনার ছেলে এমপি, ছেলের বউ ওখানে মেয়র। তাহলে এখানে দোষটা হলো কি আপনার? আমার সিনাবাই এলাকার লোকের কথা আমি বলতেছি, অন্য এলাকার লোকের কথা বলতেছি, যেহেতু সিনাবাই যারা সামনে আছে তাদের কথা বলতেছি। এখন বিষয়টা হচ্ছে যে যেখানে যদি নিয়ম শৃঙ্খলা থাকতো, জনগণের যে ভোট একটা পবিত্র অধিকার, জনগণের যদি স্বাধীনতা থাকতো যে এই ভোট অধিকারটা আমি আমার পছন্দনীয় ব্যক্তিকে দিব যে আমাকে রিপ্রেজেন্ট করবে, সেটা আইদার পার্লামেন্ট আইদার লোকাল গভর্নমেন্ট, যার কাছে আমার অ্যাক্সেস থাকবে, যাকে আমি বলতে পারবো, যে আমার দুঃখ কষ্ট বুঝবে, যে আমার প্রয়োজনে পাশে থাকবে, তাহলে আপনার মনোনয়নের ব্যাপারটা বিষয় আসছে। এখনো যদি এই বিষয়টা বর্তমান সরকার 14 থেকে আরম্ভ করে 18 এবং 24-এ একদম গলা টিপে পাশের রাষ্ট্র ভারতের এই যে মোদি ফান্ডামেন্টাল সরকার আশীর্বাদে শেষ করে দিয়েছে। মোদি ওখানে ধর্মের নামে শেষ করতেছে, মুসলমানদের বিরুদ্ধে নির্বাচনে দাঁড়িয়ে সে আমরা এবং তারা, মানে মুসলমানদের বিরুদ্ধে অমিত শাহ থেকে আরম্ভ করে একদম ব্যঙ্গভাবে কথা বলে
সেখানে একটা নির্বাচন, তাদের আশীর্বাদ পুষ্ট একটা সরকার, ভারতের আশীর্বাদ বলবো না, মোদী সরকারের আশীর্বাদ পুষ্ট একটা সরকার। তারা তো এখানে ওই হিন্দু মুসলমানের এত দূরত্ব নাই, এইখানে ক্ষমতাটা নিয়ে ক্ষমতাটাকে মিস ইউজ করতে 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 এটাকে এমন পর্যায়ে নিয়ে গেছে, এটা সম্পূর্ণ একটা গোলাপানির শিকার হয়ে গেছে। যখন তারা কন্ট্রোল করতে পারতেছে না, নিজেদের মসনদ কন্ট্রোল করতে ভয় পাচ্ছে, যে এমপি মন্ত্রীরা যদি তাদের সব আত্মীয় স্বজন একা দাঁড়িয়ে যায় 300 জন আসে, তাহলে সাধারণ কর্মীরা তো রাইট বাজিয়ে দিবে, তখন তো আমাদের অস্তিত্ব শেষ হয়ে যাবে। সেখানে আব্দুল মনসুর আহমেদের সেই ওই যে রাজনীতির 50 বছর বইয়ে লেখা আছে যে ওই বাঙালিদেরকে আর শাসন করার জন্য ওখানে আর ফেরেশতা লাগে না, নিজেরা অটো শাসন হয়। কারণ ওই যে আপনার পলিউশন করতে করতে পলিউশন এক সময় তারা সবাই মারা যায়। এখন আওয়ামী লীগের সময় চলে আসছে, কারণ আমি একজন আওয়ামী লীগার, আই নো ভেরি ওয়েল যে আমি কতটুকু আওয়ামী লীগের জন্য শ্রম দিছি, কতটুকু নিঃস্বার্থভাবে শ্রম দিছি। সেখানে যে আমার মতো কর্মী বেরিয়ে গেছে, আওয়ামী লীগের কিছু আসে যায় না, কারণ আওয়ামী লীগের দরকার না, আওয়ামী লীগের আমলা। আপনি আমাদের সিনহা ভাই আলাপ করলেন যে কেন আমি এমপি মন্ত্রী হব না, কারণ আমি তো কলা গাছ, ফুলে কলা গাছ হয়ে যাই, টুইটম্বার হয়ে যায়। এই পয়েন্টটা আমি আপনাকে জিজ্ঞেস করতে চেয়েছিলাম যে এমপি মানে টাকার একটা মেশিন পেয়ে যায় সাথে। না না, আপনারা শুধু রাজনীতিবিদদেরকে দেখেন কেন, ওই চেয়ারম্যান সাহেব গম চুরি করে বাদ দিতে হয় ইউনোকে, ইউনোর কোনো স্বাস্থ্য হয় না, বরং তার বদলে হয়। ওই ইউনো আপনার যে ইটা যে পুরস্কার যে মেডেলটা দিবে সেটা আইসা সে ভেঙে ফেলে ওপেন স্টেজে, তার শাস্তি হয় ঢাকা তাকে নিয়ে আসে। ওই ইউনো এই কি বলে যে ওই ডিসিটা আমার নারী কেলেঙ্কারি করে, তার ট্রান্সফার হয়ে যায় ঢাকায়। এই যে বিষয়গুলা, আমি গত কয়েকদিন আগে, এক সপ্তাহ হয় নাই, আমি বর্তমানের মানিকগঞ্জের ডিসি কে কুলঙ্গার বলে ফেসবুকিং করছি, যে উনি একজন কুলঙ্গার। কেন কুলঙ্গার করছি? মাননীয় প্রাইম মিনিস্টার উনি বারংবার বলে যাচ্ছেন, এবং বাংলাদেশের 3 ফসলীয় সম্পত্তি, যেটা আপনি যতই রাজনৈতিক নেতা হন না কেন, এমপি মন্ত্রী হন না কেন, বাংলাদেশের 3 ফসল যদি ফসল উৎপাদন না করতে পারেন, এই দেশে আপনি বসবাস করতে পারবেন না। 3 ফসলী সম্পত্তি যাতে কোনো ক্রমে নষ্ট না হয়। মানিকগঞ্জের একটা জায়গা CSRS মানে ব্রিটিশ আমল থেকে তাদের বাপ দাদার প্রপার্টি, অ্যানসেস্ট্রাল প্রপার্টি, সেখানে কোনো ভালো মহল নাই। সেখানে রাহাতপুর নামে একটা, দৌলতপুরের একটা বিশাল মৌজা, টোটালটাই ভালো মহল ঘোষণা করছে। এই বালু মহলের যে আইন কিভাবে ঘোষণা করতে হবে কোনো কিছু তোয়াক্কা করে না, একটা লোকও জানে না। সেইখানে সেটা 3,25,00,000 টাকা ডাক তুলছে, টেন্ডার দিয়েছে, টেন্ডারটা গোপন রাখছে। যখন ওই টেন্ডার লাস্ট দিন 25শে এপ্রিল ওই এলাকার লোকগুলো জানতে পারছে, তার মধ্যে একজন সুনামধন্য অ্যাডভোকেট আছে, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, ঢাকা বারের ওয়ান অফ দ্য বেস্ট অ্যাডভোকেট, যে ট্রায়াল করে। তার বাপ দাদার প্রপার্টি, তার বাড়ি ওখানে, আমি তার জুনিয়র ঢাকা কোর্টে। যখন বললো তখন আমি সেন্টিমেন্টাল হয়ে গেলাম। আমি এই চেয়ারে বসে আমি তাকে কুলঙ্গার বলে লাইভ করেছি। এখন ওই যে আপনি বালুর কথা বলতেছেন, টাকা আমাদের সিনহা ভাই বললেন, বালু মহলে আপনি তো দেখতেছেন শুধু এই রাজনীতিবিদদের পেটটা বড় হইতেছে, কারণ তারা তো ফিল্ডে থাকতে হয়। কিন্তু এই যে আমলা যারা নিজস্ব পার্সোনাল ইউনিভার্সিটি চায়, যারা ব্যক্তিগত ভাবে তাদের সন্তানদের পড়ানো, যে কত বড় গম রুক্ষ হইতে পারে, যে একটা আমলার জন্য ইউনিভার্সিটি কি মিনিং এইটাই বুঝে না। বিশ্ববিদ্যালয়, বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়, হোয়াট ডাজ মিন ইট, এইটা বাংলাদেশের আমলারা বুঝে না। তাদের সন্তানদের জন্য এটা মনে করতেছে এটা ঘোষ, এটা বালু মহল, যে যেহেতু উপজেলা চেয়ারম্যান এমপি রাখে, আমার একটা বালু মহল দাও, বিশ্ববিদ্যালয় একটা বালু মহল, ওদের কাছে, তাদের কাছে একটা বালু মহল দিতে হবে। তো সেইখানে 3 ফসলীয় সম্পত্তি, যেখানে প্রাইম মিনিস্টার এবং কি ল্যান্ড মিনিস্টার প্রতিনিয়ত মানুষকে গণজাগরণ সৃষ্টি করতেছে, 3 ফসলীয় সম্পত্তি নষ্ট করবেন না। সেইখানে বর্তমান সরকারের একজন ডিসি ডিসি হচ্ছে মানিকগঞ্জে, সে একটা বালু মহল ঘোষণা করছে, আইনকে তোয়াক্কাই করে না। সে দেশে একটা পলিটিক্যাল দল, যে দলের ভোট লাগে না, বিনা ভোটে নির্বাচিত, রাতের ভোট দিয়ে নির্বাচিত হয়, এবং যারে খুশি তারে ঘোষণা দিয়ে সরকার গঠন করে, সেই দলে তো এইরকম বিশৃঙ্খলা, এটাই তো স্বাভাবিক। এর বাইরে যদি আপনি আশা করেন, তাহলে আমি বলবো যে আপনি বুকার রাজ্য বাস করতেছে। এই কারণে দেশের এই অবস্থা। বরং এখন আমাদের উচিত যে ওদের প্রশংসা করা। কেন প্রশংসা করা? এক লিস্ট তো এফিডেভিটে লেখছে যে আমার এটি সম্পদ আছে, এটা না লেখলে আপনি কি করতেন, কি অ্যাকশনে যেতেন? আপনার দুর্নীতি দমন কমিশনে কি অ্যাপ্লিকেশন নিতে লাভ হতো? দুর্নীতি দমন কি ওই ডিসি মানিকগঞ্জকে দেখে না? দুর্নীতি দমন কি দেখে না যে আমরা অনেকেই আছি ছেলে দিয়া আমরা সেন্সিটিভ জায়গায় বসবাস করতেছি, যেখানে মানুষের আদর্শের কথা বলবো, মোরালিটির কথা বলবো, ইতিহাসের কথা বলবো, সেখানে আমাদের নিজের সন্তানকে ব্যবহার করে দুর্নীতির মধ্যে আমরা ইনভলভ হচ্ছি। যেখানে আমি পাবলিক সার্ভেন্ট, সেখানে একটা কৃষি কর্মকর্তার, একটা বয়স্ক কৃষক, তাকে সার বলে না দেখে তাকে অপমান অপদস্থ হতে হচ্ছে। যে দেশে একটা আমলারা বুরিকেটিক্সরা আমাদের কাজ করবে, তাদের সন্তানদের জন্য আলাদা
বিশ্ববিদ্যালয় লাগবে, 2 দিন পরে বলবো আল্লাহ কবরস্থান লাগবে, 2 দিন বলবো ওই রাস্তা আমরা হাঁটবো না, আমাদের একটা রাস্তা দাও। তাহলে কি এটা স্বাধীন রাষ্ট্র? এইটা অটোমেটিক একটা পরাধীন রাষ্ট্র তারা করে ফেলছে।